দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য হেমন্ত দত্তের লেখা ভয়ঙ্কর ভৈরবী ও বেহালার সুর। গল্প পাঠে দীপক, অন্যান্য চরিত্রে শ্রীমতী সাথী, প্রিয়া, ইমন এবং চয়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প ভয়ঙ্কর ভৈরবী ও বেহালার সুর। বৃষ্টির ছাঁট ঘরের ভেতর ঢুকছে বলে কাঁচের জানলাটা ভালো করে বন্ধ করে দিল শ্রুতি। আবারও কাছে কোথাও একটা বাজ পড়ল। সেই বাজের শব্দে কাঁচের জানলাটাও ঝনঝন করে উঠল। শ্রুতি চায়ের কাপটা নিয়ে এসে বসল ড্রয়িং রুমে। দেখল কুশল বেহালাটা হাতে নিয়ে বসে আছে, কিছু একটা যেন ভাবছে। শ্রুতি যেতেই বলে উঠল সে, আচ্ছা, এরকম বৃষ্টির দিনে কি হলে ভালো হয় বলো তো? শ্রুতি কথাটা বুঝতে না পেরেই বলল, তুমি কি খিচুড়ি করার কথা বলছো? তাহলে বলো, একটু পরেই বসিয়ে দিচ্ছি। আরে দূর, খাবারের কথা কে বলছে? আমি বলছি বেহালার ছড়ে আজ কি টান দেওয়া যায়। শ্রুতি একটু ভাবল, তারপর মিষ্টি হেসে বলল, একটা রবি ঠাকুরের গান হলে ভালোই হতো। তুমি তো জানো, একদিন তোমার বেহালায় রবি ঠাকুরের গান শুনে আমি তোমাতেই ডুব দিয়েছিলাম। কুশলের বিরক্তিটা সরে গিয়ে সেখানে আলগা একটা লজ্জা খেলে গেল। বেহালাটা কোলে তুলে নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছটটা টানল। কুশলের বেহালায় সুর মন্ত্রের মতো ঝরে। বাইরে ঝিরঝির বৃষ্টির শব্দ, আর ভিতরে রবি ঠাকুরের সুর। অজান্তেই চোখ বুঝে এলো শ্রুতির। মুগ্ধ হয়ে শুনল কিছুক্ষণ। একটু পরে চোখ খুলে তাকালো কুশলের দিকে, আর তখনই কাঁচের জানলার দিকে চোখ যেতেই চিৎকার করে উঠল শ্রুতি। কে কে ওখানে? শ্রুতি দেখল সদ্য বৃষ্টিতে ধুয়ে যাওয়া কাঁচে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। লোকটার গায়ে লাল রঙের কোনো জামা বা কাপড়ের মতো জড়ানো। শ্রুতির চিৎকার শুনে কুশল বেহালা থামিয়ে দিয়েছে। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো শ্রুতি? শ্রুতি ভয়ে কুশলের দিকে তাকিয়ে বলল, ওইখানে কে একজন দাঁড়িয়ে। ওইখানে মানে কোথায়? ওই যে ওই জানলার পিছনে। কুশল বেহালাটাকে দ্রুত সোফায় নামিয়ে ছুটে গিয়ে কাঁচের জানলাটা ঝট করে খুলে ফেলল। তারপর বাইরের দিকে তাকিয়ে বলল, কই, কেউ তো নেই। কুশলদের বাড়িটা একদম এলাকার শেষ প্রান্তে। তারপর কিছুটা জঙ্গল পেরিয়ে গেলে একটা সরু খালের মতো অংশ। কুশল বিদ্যুতের আলোয় দেখল কেমন করে বৃষ্টি টুপটাপ শব্দে গাছের পাতায় ঝরে পড়ছে, আর গাছের ঘন সবুজ পাতাগুলো সেই বৃষ্টিতে তাথই ছন্দে নেচে চলেছে। জানলাটা বন্ধ করতে যাচ্ছিল কুশল, আর তখনই সশব্দে একটা বাজ পড়ল। কুশল সেই বিদ্যুতের আলোয় দেখল জানলার পাশে যে গোলাপ গাছটা আছে তার ডালে ছোট্ট এক টুকরো লাল কাপড়। সেদিকে তাকিয়েই কুশল বলল, আরে এটা কি? শ্রুতি ছুটে গিয়ে কুশলের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কই দেখি। আর ঠিক তখনই লোডশেডিং হলো। হঠাৎ জমাট অন্ধকারে
শ্রুতি কিছুটা ভয় পেয়ে কুশলকে চাপটে ধরল। কুশল! কুশলও যেন ঘটনার আকস্মিকতায় কিছুটা হতভম্ব। শ্রুতির নিঃশ্বাস তার বুকে পড়ছে। বাইরে গুড়গুড় শব্দে মেঘ ডেকে যাচ্ছে, আর সে নিশ্চুপ। বাতাসার সময় এই দুটোকেই যে হঠাৎ অন্ধকার গ্রাস করেছে। কি বলবে কি করবে সে বুঝতে পারছে না। হঠাৎই সোফায় পড়ে থাকা ফোনটা বেজে উঠল। কুশল শ্রুতির গালে আলতো ছুঁয়ে পড়ল। আরে ভয়ের কি আছে, অন্ধকারে কি না কি দেখেছো? ছাড়ো এবার, ফোনটা ধরি। শ্রুতির বাঁধন থেকে নিজেকে আলগা করে দ্রুত গিয়ে ফোনটা ধরল। হ্যালো। অপর প্রান্ত থেকে রহস্যময় এক গম্ভীর স্বর ভেসে এলো। অন্ধকারে বউকে জড়িয়ে ধরে কি ভাবছেন আমার হাত থেকে রেহাই পেয়ে যাবেন? ভুল ভাবছেন, বিপদ আপনার শিয়রে। কুশলের বুকের ভেতরটা ধক করে উঠল। কে কে আপনি বলুন তো? আমি আমি সাক্ষাৎ বিপদ। বিপদ? এই আপনি কে বলুন তো? ইয়ার কি মারছেন নাকি? আরে ধুর, আমি কল্লোল, তোর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। এখন বউকে ছেড়ে দরজাটা খোল, না হলে কিন্তু লাথ মেরে ভেঙে দেবো। কুশলের ধরে প্রাণ ফিরে এলো। আমতা আমতা করে সে বলল, ও কল্লোল, দাঁড়া দাঁড়া আসছি। এই শ্রুতি, এমার্জেন্সি লাইটটা একটু নিয়ে আসো তো। কিন্তু শ্রুতি এমার্জেন্সি আনার আগেই কারেন্ট চলে এলো। যাক বাবা, বাঁচা গেল। তারপর দ্রুত গিয়ে দরজাটা খুলল। আয় আয়, চটপট ভেতরে আয়। আরে দাঁড়া দাঁড়া, রেনকোটটা খুলি আগে। এতক্ষণ তো অন্ধকারে বউয়ের সাথে বেশ হচ্ছিল, হ্যাঁ? এখন তাড়া মারছিস? রেনকোটটা খুলে দরজার হুকে ঝুলিয়ে রেখে সোফায় এসে বসলো কল্লোল। তারপর হাত পা ছড়িয়ে বসে শ্রুতির দিকে তাকিয়ে বলল, বৌদি, এক পাত্র গরম চা খাওয়ান তো, সঙ্গে একটু ওই টাটাও দেবেন, বুঝলেন? জব্বর খিদে পেয়েছে। ও, কুশলের বাড়ি খুঁজতে খুঁজতে পেটে ছুঁচোদের ডন মারা শুরু হয়ে গেল একেবারে। ঠিক আছে, বসুন, এখনই আনছি। শ্রুতি রান্নাঘরে চলে গেলে কুশল কল্লোলের দিকে তাকিয়ে বলল, তারপর এই এমন দুর্যোগে এলি কি করে তুই? আরে ভাই, দুর্যোগ ফুর্যোগ তোদের মতো এই মেয়াদা মারাদের কাছে। আমার জানিসই তো, ঝড় বৃষ্টি বজ্রপাত এসব কিচ্ছু ব্যাপার নয়। আরে সে তো নয় বুঝলাম, কিন্তু তুই আমার ফোন নাম্বারটা পেলি কি করে? আরে বস, আজকাল কারো ফোন নাম্বার জোগাড় করাটা কি কোনো ব্যাপার নাকি? চাইলে সিরাজউদ্দৌলার ফোন নাম্বারও জোগাড় করা হয়ে যায়। না, আসলে অনেক বছর পর তোর গলাটা শুনলাম তো, তাই একটু ঘাবড়ে গেছিলাম। প্রায় 5 বছর। কল্লোলের গলাটা হঠাৎই যেন খাদে নেমে গেল। হ্যাঁ রে, প্রায় 5 বছর। আমার সব থেকে প্রিয় বন্ধুটাই আমাকে ভুল বুঝে। কুশল কথাটা থামিয়ে দিল মাঝপথে। দেখল কল্লোলও কিছুটা যেন ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্ত কি যেন ভাবল সে। তারপর কিছুটা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুই কি করে জানলি যে শ্রুতি আমাকে অন্ধকারে জড়িয়ে ধরে আছে? তুই তো দরজার বাইরে ছিলিস। আরে ক্যালানে কেষ্ট দেখবো কি করে? আমি তো আন্দাজে ঢিল ছুড়লাম। আসলে এতদিন বাদে দেখা করতে এলাম, তাই একটু ভড়কে দিচ্ছিলাম আর কি। কিন্তু তুই এত ভয় ভয়ে তাকাচ্ছিস কেন বলতো? আমাকে সন্দেহ টন্দেহ করছিস নাকি? আরে না না, কি যে বলিস। আসলে শ্রুতি একটু আগে জানলার বাইরে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলো। ও, তাই তুই ভাবছিস যে 5 বছর আগে হারিয়ে যাওয়া বন্ধু ভূতটুতোয় ফিরে এসেছে প্রতিশোধ নিতে? তুই পারিসও বটে। নিশ্চয়ই স্টোরি লাইন্সে গল্প শুনছিস রোজ। দাঁড়া, বৌদিকে বলছি তুই কেমন ভিতুরাম ছিলিস। ওদের কথার মাঝেই শ্রুতি চা আর পকোড়া নিয়ে হাজির হলো। টি টেবিলে সেগুলো নামিয়ে রাখতে রাখতে বলল, কি বলবেন বৌদিকে? কল্লোল চট করে চায়ের কাপটা তুলে নিয়ে একটা চুমুক দিল। তারপর বলল, বলছি, ওসব আপনিটা আপনি আগে বন্ধ করুন,
তারপর কল্লোল কে সাথ বাতচিত হোগা। সে তো দুপক্ষ থেকেই বন্ধ করতে হবে, তাই না? কল্লোল নাটকের ভঙ্গিতে মাথা নেড়ে বলল। জো হুকুম মেরে আকা। তারপর গরম পকোড়ায় কামড় বসালো। ঘরের ভিতরের পরিবেশটা হঠাৎই যেন ঝলমলে হয়ে উঠল, যেন সারা সন্ধ্যার জমাট গুমুটগুলো কেটে ঠান্ডা এক ঝলক বাতাস গোটা ঘরটায় খেলে বেড়াতে লাগলো। পকোড়ায় কামড় বসাতে বসাতে কল্লোল বলল। বলছি কুশল, এখন ওরকম বেহালা বাজাস? ওই আর কি। জানো শ্রুতি, একসময় কল্লোলও ভালো তবলা বাজাতো। আমরা কত ডুয়েট করেছি। কিরে কল্লোল, মনে আছে? আরে দূর, আমি আর তবলা টবলা ওসব কিছু ছুঁই না, ওসব আর মনে নেই এখন। তবে এতদিন বাদে যখন এসেছি, তোর হাতে এক ছট টান তো শুনেই যাব। নে শুরু করে দে। বেশ, বলছিস যখন তোর অনারে, তাহলে তো একটা করতেই হবে। এই বলে বেহালাটা কোলে তুলে জানলার ধারে চোখ বুঝে টানলু ঝড়টা। গানের করুণ কথাগুলো যেন বেহালার ঝড়ে আর্তনাদ করে উঠল, যেন মনে হচ্ছে কেউ এক বুক চাপা কান্না ঠেলে বের করতে চাইছে, কিন্তু পারছে না। কুশল চোখ বুঝে একই রকমভাবে বাজিয়ে চলেছে। শ্রুতিরও আমেজে চোখ বুঝে এসেছে। হঠাৎ করল চিৎকার করে উঠল। স্টপ কুশল, প্লিজ স্টপ। কুশল ভ্যাবাচাকা খেয়ে তাকালো কল্লোলের দিকে, কিন্তু কল্লোল কাউকে কিছু বুঝতে না দিয়ে হঠাৎই বেরিয়ে গেল। আমি আসছি। শ্রুতি হতভম্ব হয়ে কুশলকে জিজ্ঞেস করল। কুশল, কল্লোলদা এভাবে চলে গেল কেন? ও এরকমই, কখন যে কি করে কিছুই বোঝা যায় না। তুমি দরজাটা বন্ধ করে দাও। শ্রুতি সোফা থেকে উঠে গিয়ে মৃদু পায়ে দরজাটা বন্ধ করতে গেল, আর তখনই দরজার সামনে পড়ে থাকা জিনিসটায় চোখ আটকে গেল। সিলিংয়ের লাইটটা ততটা জোরালো নয়, তার উপর এরকম বৃষ্টি ভেজা বাতাস। চারিদিকটা এমনিতেই ধোঁয়াটে হয়ে আছে, তাই শ্রুতি ভালো করে বুঝতে পারল না ওই ছোট্ট গোল মতো জিনিসটা আসলে কি। এগিয়ে গিয়ে একটু ঝুঁকে জিনিসটা তুলল সে, হাতে করে নিয়ে এসে কুশলের দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, দেখো তো এটা কি? কুশল জিনিসটা দু আঙুলের মধ্যে নিয়ে আলোয় দেখলো ভালো করে, তারপর চিন্তিত মুখে বলল, দেখে তো রুদ্রাক্ষ বলেই মনে হচ্ছে, তবে এরকম নীলচে রঙের রুদ্রাক্ষ তো আগে কখনো দেখিনি। এটা এখানে এলোই বা কিভাবে? আমার মনে হয় কল্লোলদার হবে ওটা। পকেটে ছিল, হয়তো পড়ে গেছে। কল্লোলের? কল্লোল আবার এসব কবে থেকে? কল্লোলদা তো রেনকোটটাও ফেলে গেছে। তুমি একবার ফোন করো না ওকে। আরে ফোন টোন করার দরকার নেই, দেখি কালকের দিনটা। ওর মতিগতি তো দেখবে হয়তো কালকে সকালেই হাজির হয়েছে। শ্রুতি কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেল। সোফায় এসে বসল কুশল, কপালে তার চিন্তার ভাঁজ। গভীর চিন্তা। কি চিন্তা করছে কুশল? কল্লোলের এভাবে চলে যাওয়াটা, নাকি এতদিন বাদে হঠাৎই তার ফিরে আসাটা? রাত বাড়ার সাথে সাথেই ঝিঝির ডাক শুরু হলো। বৃষ্টি পড়া থেমে গেছে। বিছানায় এসে সে দেখল কুশল পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু শ্রুতির যেন ঘুম আসছে না। অনেকগুলো প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। বারবার মনের দেওয়ালে ধাক্কা দিচ্ছে একজোড়া তীক্ষ্ণ চোখ। ওই লাল রঙের পোশাক পরা লোকটা কে? তাকে ওরকম করেই বা দেখছিল কেন? কল্লোলই বা
ওরকম ঝড়ের মতো চলে গেল কেন? কুশলের বেহালা সুরে কি এমন কোনো অতীত লুকিয়ে আছে? নীলচে রঙের রুদ্রাক্ষেরই বা অর্থ কি? বিছানায় শুয়ে ছটপট করতে থাকলো সে। খুব গুমোট লাগছে। উঠে গিয়ে জানলাটা খুলে দিল। খোলা জানলা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস এসে শ্রুতির চোখে মুখে পরশ বুলিয়ে দিয়ে গেল। শান্তি। নিজের মনে বলে উঠল শ্রুতি। আর ঠিক তখনই শ্রুতি, আমার কাছে আয়। শ্রুতি, শ্রুতি। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল শ্রুতির বুকে। ছুটে এসে পাগলের মতো ঠেলা দিল কুশলকে। কুশল, কুশল, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হলো শ্রুতি? এত রাতে আবার কি হলো? কে যেন আমার নাম ধরে ডাকছে। কুশল চমকে লাফিয়ে উঠল বিছানায়। কিছুক্ষণ ভেবে তারপর বলল, ব্যাটা নিশ্চয়ই কল্লোলের কাজ। মনে হয় ফিরে এসেছে, ভুরকি দেবার চেষ্টা করছে আর কি। জানলার কাছে উঠে গিয়ে একবার ডাক দিল সে। কল্লোল, কল্লোল, আছিস নাকি? তারপর কিছু একটা ভেবে ফিরে এসে বলল, এই শ্রুতি, টর্চটা দাও তো, একবার দেখি বাইরেটা। শ্রুতি টেবিল থেকে টর্চটা নিয়ে এসে কুশলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, কিন্তু কিন্তু বেশি বাইরে যেও না। কুশল টর্চটা নিয়ে দরজা খুলে বাইরে গেল। টর্চের আলো ফেলে খুঁজল এদিক সেদিক, কিন্তু বৃষ্টি ভেজা গাছ আর কাদা মাখা রাস্তা ছাড়া আর কিছুই দেখা গেল না। একটু পরেই ফিরে এলো সে। তারপর শ্রুতির উদ্দেশ্যে বলল, দূর, কেউই তো নেই। চলো শুয়ে পড়ি, কাল সকালে উঠে দেখা যাবে। কুশল টর্চটা টেবিলে রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। কিছু বিশেষ কারণের পরিপ্রেক্ষিতে হাজারো চিন্তার উন্মেষ ঘটছে শ্রুতির মনে। এক অজানা আতঙ্কের বেড়া চালে হঠাৎই যেন আবদ্ধ হয়ে পড়ছে তারা। আর কোনো কথা না বাড়িয়ে শ্রুতিও শুয়ে পড়ল। সকালে চায়ের কাপটা তুলে সবেমাত্র একটা চুমুক দিয়েছে কুশল। সে দেখল কল্লোল দরজায় দাঁড়িয়ে আছে। কুশলের দিকে তাকিয়ে বলল, কিরে ভাই, একা একাই তো বেশ চা টেনে যাচ্ছিস। বৌদি, বলছি চটপট এক পাত্র আনো তো, গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। সে না হয় দিচ্ছি, কিন্তু কালোটা কি হলো? ক্ষমা করো বৌদি, আমার মাথার ভিতর একটা ভূতের ছানা বাস করে, সেই মাঝে মধ্যে একটু নিচে ওঠে আর কি। তো এখন আবার নাচবে নাকি? এক্ষুনি এক কাপ চা না পেলে অবশ্যই নাচবে। ঠিক আছে বাবা, আনছি। মৃদু হেসে শ্রুতি রান্নাঘরের দিকে গেল। কুশল আলতো হেসে বলল, তুই আর পাল্টালি না, দুম করে কালকে ওইভাবে চলে গেলি বল। রেনকোটটাও তো ফেলে গেছিস, বৃষ্টিতে এইভাবে ভিজলি যে, শরীরটা খারাপ হলে দেখবে কে? বিয়েটিও তো করলি না। ঠিকই বলেছিস, দেখার কেউই নেই বটে। শেষটায় কল্লোলের কথাগুলো যেন আটকে যাচ্ছিল। কুশলও হঠাৎ চুপ করে গেল। শ্রুতি চা এনে দুজনকে এরকম গম্ভীর থাকতে দেখে বলল, কি ব্যাপার, সাইলেন্ট ভ্যালি যে, ভূত আবার নাচবে মনে হচ্ছে। না না, গরম চা যখন পেয়ে গেছে আর নাচবে না। এই বলে আরাম করে একটা চুমুক দিল। তারপর চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, কুশল, এই নে, যার জন্য এলাম। কুশল দেখল কল্লোলের হাতে দুটো টিকিট। সেগুলো কল্লোলের হাত থেকে নিয়ে এসে বলল, এ কি রে, কিসের টিকিট এগুলো? দার্জিলিং মেলের, আজ রাতেই। মানে? আরে কোনো গোছ গাছ নেই এভাবে। আরে সারাটা দিন তো পড়ে আছে, গোছাও না, ট্রেন তো সেই রাতে। আরে সে না হয় ঠিক আছে, কিন্তু এইভাবে দুম করে? কেন রে, তুই কি বরুণ ধাওয়ান নাকি?
ডেট ফেট সব ক্যান্সেল করতে হবে, শুটিং উটিং বন্ধ করতে হবে। বলছে বৌদি, রাতের খাবারটা না একটু জব্বর বানিও তো, আমার আবার ওই প্যান্ট্রির খাবারে পোষায় না। এই বলে কল্লোল বেরিয়ে গেল। কুশল শ্রুতির দিকে তাকিয়ে বলল, তাহলে কি করবে? কি আর, পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। স্টেশনে পৌঁছে কুশল একবার হাত ঘড়িটা দেখল। ট্রেন ছাড়তে এখনো প্রায় আধ ঘন্টা দেরি। ওয়েটিং রুমে ব্যাগপত্রগুলো পায়ের কাছে নামিয়ে রাখতে রাখতে শ্রুতির দিকে তাকিয়ে সে বলল, শ্রুতি, বলছি কল্লোল তো এখনো এলো না গো। আরে একবার ফোনটা করে দেখোই না, যা খ্যাপা বন্ধু তোমার। কুশল পকেট থেকে ফোনটা বের করে ফোন করলো কল্লোলকে। কিছুক্ষণের মধ্যেই অপর দিক থেকে কল্লোলের গলা ভেসে এলো, ভাই বলছি, আমার যদি একটু দেরি হয় চিন্তা করিস না, বুঝলি? তোরা উঠে পড়িস, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না। এই বলে ফোনটা কেটে দিল সে। শ্রুতির দিকে তাকিয়ে বলল, শ্রুতি, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। শ্রুতি মাথা নাড়ল। কুশল ওয়াশরুমের দিকে পা বাড়ালো। শ্রুতি হ্যান্ডব্যাগ থেকে লিপস্টিকটা বের করে আলতো করে বোলাতে যাবে, ঠিক তখনই কেউ কানের খুব কাছে চাপা স্বরে ডাক দিল, শ্রুতি, আয়, আমার কাছে আয়। চমকে পিছনে তাকালো শ্রুতি। ওয়েটিং রুমে এই মুহূর্তে জনা ছয়েক লোক। একজোড়া পাঞ্জাবি কাপল, সদ্য বিবাহিত বলে মনে হচ্ছে। আর একটা 3 জনের ফ্যামিলি, স্বামী স্ত্রী আর বাচ্চা। আর ওই কোণে একজন সাধু গোছের লোক একটা লাল শালু গায়ে দিয়ে বসে আছে। এছাড়া তেমন কাউকে দেখল না শ্রুতি। সেই সাধু গোছের লোকটাকে দেখে হঠাৎই শ্রুতির মনে হলো, আচ্ছা কল্লোল নয় তো? যা শয়তানি বুদ্ধি ওর মাথায়, হয়তো এখানেই আছে, ভরকানোর জন্য এমন করছে। কুশল এলেই তাকে বলবে। বসে বসে এসবই ভাবছিল সে, কিন্তু কুশল আসতেই তাকে তাড়া দিল। বলল, এই শ্রুতি, চলো চলো, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চটপট ব্যাগপত্র কাঁধে নিয়ে দুজনে প্ল্যাটফর্মে এলো। টিকিট মিলিয়ে নির্দিষ্ট বার্থে পৌঁছে ব্যাগপত্রগুলো সিটের তলায় রেখে দিল। তারপর লোয়ার বার্থে বসলো হাত পা ছড়িয়ে। কুশল আরও একবার জানলা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকালো। ঘোলাটে আলোয় কয়েকজনকে ছোটাছুটি করে ট্রেনে উঠতে দেখলো তারা, কিন্তু কল্লোলের দেখা নেই। মনের ভেতরটা ছটফট করে উঠল। এনজিপিতে নেমে কোথায় যে যাবে তারা তাও জানে না। কল্লোলটা কি যে করে। কুশলকে ছটপট করতে দেখে শ্রুতি বলল, কি হলো, ওরকম ছটপট করছো কেন? কল্লোল দা আসেনি বলে? কি করব তাই ভাবছি। কিচ্ছু করতে হবে না, বন্ধু হাজির। কুশল আর শ্রুতি চমকে গেল। তারপর তাকিয়ে দেখল কল্লোল হাসি মুখে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ব্যাগ। ব্যাগটা নাবিয়ে রাখতে রাখতে সে বলল, বৌদি, রাতের খাবারটা নিতে ভুলোনি তো? বাবা, ভুললে তো আবার এখনই ভূতের নাচ শুরু হয়ে যাবে। কল্লোল আপার পারতে উঠতে উঠতে বলল, বৌদি, বলছি একটু গলা ভেজানোর জন্য চাটা থাকলে দিও তো। অনেকটা পথ দৌড়ে এসেছি, গলা ফলা শুকিয়ে গেছে একেবারে। তা আবার দৌড়ালি কেন ভাই? মেয়ের বাবারা বুঝি তাড়া করেছিল? ব্যাটা ঘুমিয়ে গেছিল নিশ্চয়ই, আমার ফোন পেয়ে ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছে। হ্যাঁ রে ইয়ের ভাই, আমি তোর মতো ঘুম কাতুরে তো। গোটা শহরটায় তো গাড়িতে ঠুসে গেছে, জ্যামে পড়েছিল ট্যাক্সিটা, মাঝপথে ছেড়ে দৌড়াতে দৌড়াতে এসেছি। বৌদি, বলছি এবার চাটা দাও বুঝলে, নাহলে কালকে আবার হেডলাইনে দেখতে পাবে, চা তেষ্টায় ট্রেন যাত্রীর মৃত্যু। শ্রুতি হাসতে হাসতে ফ্লাক্স থেকে চা ঢালতে শুরু করলো। আর তখনই চোখ গেল সাইড বার্থে। সেই সাধু কোচের লোকটা
কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রুতির দিকে। অন্য মনস্কতায় চা কাপ থেকে ছলকে পড়ে গেল তার হাতের উপর। এই রে, গরম চাটা ফেললে হাতে? বৌদি বলছে নিউজটা পাল্টে গেল যে, দেওরের অত্যাচারে বৌদির ফোসকা। কিরে কুশল? বলছি কুশল, বেলাটা এনেছিস তো? একটা টান দে না। ট্রেনে দুলতে দুলতে চায়ের সাথে রিল্যাক্স। ওহ, সেই ব্যাপার কিন্তু। কুশল একটু ইতস্তত করল, তারপর উঠে বার্থে ঠেস দিয়ে বেহালার ছড় টানল। ছড় কুশলের জাদুতে যেন মিরে মিরে কোকিয়ে উঠল। সকলেই মুগ্ধ। হঠাৎ সাইডবার থেকে সাধু গোছের লোকটা ভয়ঙ্কর অগ্নিশর্মা হয়ে দুর্বোধ্য কিছু উচ্চারণ করতে শুরু করল। মন্ত্র জাতীয় কিছু উচ্চারণ করছে। কুশল বাজনা থামিয়ে দিয়েছে। বার্থের বাকিরাও হতবাক হয়ে তাকিয়ে আছে অগ্নিশর্মা সাধুটার দিকে। পরিবেশটাও হঠাৎ যেন কেমন থমকে গেল। শ্রুতির সবকিছুই যেন কেমন অদ্ভুত লাগছে। মন যেন বলে উঠছে কোনো এক রহস্যময় জাল অদৃশ্য সুতো বুনে চলেছে তার চারপাশে। তার নাম ধরে যে ডাকছে সে সর্বদাই তার সাথেই চলেছে। সবসময় মনে হচ্ছে কেউ যেন অলক্ষ্যে তাকে দেখছে। কেন এমন মনে হচ্ছে তার? হঠাৎ মনে একটা অদ্ভুত প্রশ্ন চকিতে নাড়া দিয়ে গেল। এই সব কিছুর পেছনে কল্লোলের কোনো হাত নেই তো? তার আচরণ প্রথম থেকেই বড় অদ্ভুত। কিন্তু যদি থেকেই থাকে, কিভাবে সেখান থেকে বের হবে সে? কুশলও কি তারই মতো কিছু চিন্তা করছে? না হলে হঠাৎ এত গম্ভীর হয়ে গেল কেন? কল্লোলের অবশ্য কোনো সাড়া নেই। মনে মনে ভাবল শ্রুতি। একটু পরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল সবাই। শ্রুতি লোয়ারে, মিডিলে কুশল, আর কল্লোল আপারে। শ্রুতি জানে কুশল একটু পরেই ঘুমিয়ে পড়বে। ট্রেনে কুশলের ঘুমের কোনো অসুবিধে হয় না, কিন্তু শ্রুতির কিছুতেই ঘুম আসতে চায় না। যদিও বা একটু চোখের পাতা লাগে, ট্রেনের দুলুনিতে আবার তা ভেঙে যায়। তবু চোখ বুজে একটু ঘুমোবার চেষ্টা করলো সে। ঘুম আজ হয়তো তাকে একটু সঙ্গ দিয়েছিল। কিন্তু একটু পরেই সাইড বার থেকে নাক ডাকার আওয়াজে ঘুমটা ভেঙে গেল তার। কল্লোলেরও মনে হয় আচমকা ঘুমটা ভেঙে গেছে। গজগজ করছে আপার বার থেকে। ওহ, নাক ডাকা বটে। যেন মনে হচ্ছে নাকের ভিতর বাইছন্দ উড়াচ্ছে। ও দাদা, দাদা বলছে একটু বন্ধ করুন নাকটা। পাশের ভদ্রলোক ডাক শুনে একটু থতমত খেয়েই বলল, কি হয়েছে ভাই? বলছি নাকটা একটু বন্ধ করুন, নাহলে তো সব কটা ভাইয়ের দফা রফা হয়ে যাবে। কিন্তু নাক বন্ধ করলে নিঃশ্বাস নেব কি করে? আরে নিঃশ্বাস নিন, কিন্তু ছাড়বেন না। সব জমা রাখুন, একেবারে এনজিপিতে গিয়ে ছাড়বেন। ভদ্রলোক কিছু হয়তো বুঝল, তাই কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। ট্রেন কোনো একটা স্টেশন অতিক্রম করছে। বাঁশি বাজাচ্ছে তীব্র স্বরে। শ্রুতি আরও একবার ঘুমোবার চেষ্টা করল। শরীরটা যেন দুলছে তার, যেন চোখের পাতায় আঠা লেগে গেল। জানে না সে কতক্ষণ ঘুমিয়েছে, কিন্তু ঘুমের মধ্যেই মনে হলো কে যেন তার বুকের উপর চেপে বসেছে। দম বন্ধ হয়ে আসছে তার। চোখ খুলতে চাইলেও পারছে না। চোখ বন্ধ অবস্থায় শ্রুতি যেন দেখতে পেল একজন ভয়ঙ্কর ভৈরবী দুহাত দিয়ে তার গলাটা পেঁচিয়ে ধরতে চাইছে। কুশল! শ্রুতির চিৎকারে কুশলের ঘুম ভেঙে গেল। আপারবার থেকেই সে বলল, কি হলো শ্রুতি? না, আসলে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই আর কি।
আচ্ছা ঠিক আছে, একটু জল খেয়ে নাও, তারপর শুয়ে পড়ো। একটু পরেই নামবো তো। ঠিক আছে। বোতল থেকে একটু জল খেয়ে শুয়ে পড়ল শ্রুতি, কিন্তু চোখ বুঝতে সাহস হলো না তার। মনে হলো চোখ বুঝলেই সেই ভয়ঙ্কর ভৈরবীকে আবারও দেখতে পাবে সে। স্বপ্নের মধ্যেও সে বুঝতে পেরেছিল ভৈরবীর যেন ভীষণ রাগ তার ওপর, যেন কিছুতেই তাকে সহ্য করতে পারছে না, যেন সে চায় না শ্রুতি বেঁচে থাকুক। কে এই ভৈরবী? শ্রুতি গভীর চিন্তা নিয়ে ট্রেনের জানলার দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে বাইরের আলো এসে ঝাপটা মারছে সেখানে, কিন্তু শ্রুতি যদি ভালো করে দেখত তাহলে দেখতে পেত এই কামরার আলো আধারিতে এত রাতেও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে আরও একজন। ভোরের দিকে শ্রুতির একটু চোখ লেগে গিয়েছিল। কুশল ঠেলা দিয়ে বলল, শ্রুতি, শ্রুতি, উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাও, একটু পরেই নামতে হবে। শ্রুতি চোখ মেলে দেখল প্রত্যেকের মধ্যেই একটা আলগা ব্যস্ততা শুরু হয়ে গেছে। অনেকে ফ্রেশ হয়ে এসে চায়ে চুমুক দিচ্ছে। উঠে পড়ল সে, স্লিপারটা পায়ে গলিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। একটু এগোতেই দেখা হলো কল্লোলের সাথে। বাথরুম থেকে ফিরছে সে। কাঁধে ফেলা তোয়ালেটায় হাত মুছতে মুছতে কল্লোল বলল, গুড মর্নিং বৌদি, রাতে ঘুম হলো? আর ঘুম না, আসলে ট্রেনে আমার ঠিক ঘুম আসতে চায় না। আর তোমার? না, বিশেষ একটা না। কেন, ওই নাক ডাকার জন্য বুঝি? আচ্ছা বৌদি, কাল রাতে তুমি অস্বাভাবিক কিছু অনুভব করেছো? শ্রুতি যেন হঠাৎই চমকে উঠল, তবুও স্বাভাবিক মুখ করে বলল, কেন বলো তো? স্বপ্ন দেখে চিৎকার করে উঠলাম বলে? না না, সেই জন্য নয়। আসলে অনেকটা রাতে একটু চোখটা লেগে গেছিল। হঠাৎ যেন মনে হলো কেউ একজন তোমার উপর ঝুঁকে তোমাকেই দেখছে এক মনে। তারপর দ্রুত চোখের পলকে মিলিয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না যে মনের ভুল নাকি সত্যিই কেউ ছিল। কেমন সে? ভৈরবী গোছের কেউ? ঠিক বলতে পারবো না, তবে মনে হলো একজন পুরুষ, কারণ দাড়ি ছিল দেখেছিলাম। এমনিতেই তুমি দুঃস্বপ্ন দেখেছো, তাই আর কিছু বলিনি। তাছাড়া আমি নিজেও শিওর নই। যাকে বাদ দাও, বলছি তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বুঝলে? আর 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা নামবো। শ্রুতির মনে ভীষণ একটা দোলাচল শুরু হয়ে গেল। বাথরুমের ভেতর কেমন যেন ভয় করতে লাগলো তার। জানলার কাছে একটা তীক্ষ্ণ চোখ, গোলাপ গাছের লাল কাপড়, দরজার সামনে নীলচে রুদ্রাক্ষ, আর তার সাথে ট্রেনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা। সত্যি কি কোনো বিপদে জড়িয়ে পড়তে চলেছে সে? একটু পরেই ট্রেন স্টেশনে ঢুকল। যাত্রীদের মধ্যে নামার হুড়োহুড়ি পড়ে গেল। ওরা তিনজন একটু অপেক্ষা করলো ভিড় কমার জন্য। একটু ফাঁকা হতেই কল্লোল নিজের পিঠ ব্যাগটা তুলতে তুলতে কুশলের দিকে তাকিয়ে বলল, আরে চিন্তা নেই ভাই, গাড়ি পর্যন্ত রেডি করা আছে। কিন্তু আমাদের আলটিমেট ডেস্টিনেশনটা কোথায় সেটা কি এবার বলবি? সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। দেখি না কোথায় নিয়ে যাই, সেখানে গেলে কাঁধ থেকে তোমার ওই বেহালা নামাতে পারবে না। প্ল্যাটফর্মে নেমে কল্লোল ফোন করলো কাউকে। কুশল একটা বসার বেঞ্চের কাছে ব্যাগপত্রগুলো নামাতে নামাতে ডাক দিল শ্রুতিকে। এই শ্রুতি, এখানে এসো। শ্রুতি নিজের কাঁধের ব্যাগটা একটু ঠিকঠাক করে নিয়ে পা বাড়াতে যাবে, অমনি সে থমকে গেল। সে দেখল তার থেকে হাত 10 দূরে ট্রেনের সেই সাধুটা দাঁড়িয়ে আছে। সে যেন এক দৃষ্টে তাকেই দেখছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর যেটা শ্রুতি দেখল তা হলো লোকটার গলায় একটা রুদ্রাক্ষের মালা।
এবং রুদ্রাক্ষগুলো নীলচে রঙের, হুবহু সেই একই রুদ্রাক্ষ যেমনটা পড়েছিল তাদের বাড়ির দরজার সামনে। শ্রুতিকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে সেই সাধু লাল শালুটা জড়িয়ে নিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। শ্রুতির পা পাথরের মতো ভারী হয়ে গেছে। নিজেকে সামনে নিয়ে কুশলের দিকে কিছুটা এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল সে, এই কুশল, জানো কুশল, চল চল, চটপট রওনা দিলে দুপুরের মধ্যে পৌঁছে যাব। চল রে। কুশলও ব্যাগপত্র নিয়ে শ্রুতিকে ডাক দিল। এই শ্রুতি, চলো। একটা ছোট্ট জিপ, পিছনের সিটে ব্যাগপত্র রেখে উঠে বসল কুশল আর শ্রুতি। কল্লোল বসল ড্রাইভারের পাশের সিটে। কিছুক্ষণ যেতেই শ্রুতি মুগ্ধ হয়ে গেল। প্রকৃতির কাছে সত্যি একটা হিলিং টাচ থাকে। বাহ, এই কুশল দেখো ওই পাহাড়টাকে, কি দারুণ লাগছে। কল্লোল কুশলের দিকে মুখ ঘুরিয়ে বলল, ভাই, আমরা যে জায়গাটায় চলেছি সেটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সরকারি একটা নাম আছে বটে, তবে স্থানীয় লোকেরা ওই ডিংলি নামে ডাকে। অনেকে আবার অফবিট হিসেবে জায়গাটা খুবই পছন্দ করে। আমিও বেশ কয়েকবার এসেছি আগে। এই তো মাসখানেক আগেই এসেছিলাম, তখনই হঠাৎ তোর কথা মনে পড়ে গেল, আর তাই এই সিদ্ধান্ত। কল্লোলের কথায় কুশলের মুখের সন্দেহের চাদরটা সরে গেছে। তাকেও বেশ খুশি দেখাচ্ছে। আরো ঘণ্টাখানেক পাহাড়ি পথ ভ্রমণ করার পর যে গ্রামটায় তারা এসে পৌঁছল, সেটা দেখে মুগ্ধ হবে না এমন মানুষ পৃথিবীতে আছে বলে তো মনে হয় না। সৃষ্টিকর্তা নিজের হাতে তুলি ধরেছেন এখানে। যেতে যেতে যেটুকু ওরা বুঝল, মেরে কেটে কোটাকুড়ি বাড়ি আছে গ্রামটায়। যদি অন্যদিকে কিছু থেকে থাকে সেটা অবশ্য আলাদা কথা। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বাড়ির সামনে এসে থামল পাহাড়ি জিপটা। গাড়ির আওয়াজ শুনে পাথরের ঘরটা থেকে এক মাঝবয়সী ভদ্রমহিলা বের হয়ে এলো। কল্লোল জানালো ওর নাম লিমা। উনি এই বাড়িরই মালকিন। ওরা সবাই মিলে লিমার পিছন পিছন বাড়ির ভেতরে এলো। কুশল ভেতরে ঢুকেই ব্যাগটা মেঝেতে ফেলে পাতা বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। এই দেখে শ্রুতি বলল, আরে কি করছো কি? এই পোশাক পরেই শুয়ে পড়লে? আগে স্নান করে এসো, যাও। তুমি আগে যাও, স্নানটা সেরে নাও। আমি ততক্ষণ একটু গড়িনি, যা ধকল গেল। শ্রুতি দেখল ঘরটায় 3টে ছোট ছোট বেড। কল্লোল একটা বেডকে টেনে কুশল যেটায় শুয়ে আছে তার গায়ে সাঁটানোর চেষ্টা করছে। কল্লোল কুশলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এই যে বন্ধু, একদিন বউয়ের সাথে ওই টিয়েগুলো একটু বন্ধ রাখতে হবে কিন্তু। অবশ্য দরকার হলে মাঝে একটা পর্দা টর্দা লাগিয়ে দিতে পারিস। তবে বাথরুম তো একটাই, রাতে বাথরুম পেলে আমি কিন্তু আবার চেপে রাখতে পারি না, তখন তো পর্দা তুলেই যেতে হবে। কি বৌদি, অসুবিধা নেই তো? তোমার বাবা যা ইচ্ছে হয় করো, আমি এখন স্নানে গেলুম। এই বাসি কাপড় পরে আর আমি থাকতে পারছি না। 3জনই দ্রুত স্নান সেরে দুপুরের খাওয়াটা সেরে নিল। খাওয়া দাওয়া সেরে 3জনই ঘুমিয়ে নিল একজন। ঘুম ভাঙল তখন সূর্য ডুবে গেছে পাহাড়ের আড়ালে। পাহাড়ি এলাকা বলে বিকেল সেরকম দেখা যায় না, সন্ধে ঝুপ করে নেমে যায়। শ্রুতি আড়মোড়া ভাঙতে ভাঙতে দেখল কুশল উঠে পড়েছে, বেহালা নিয়ে বাজানোর তোড়জোড় করছে। কল্লোলও বাইরে যাবে বলে মনে হচ্ছে, পোশাক আশাক তাই বলছে। কল্লোলের দিকে তাকিয়ে শ্রুতি বলল, বাইরে যাচ্ছ নাকি? এই কাছেই একটু যাব, এখানে সন্ধে নামা দেখতে বড়ই ভালো লাগে। দাঁড়াও,
আমি চটপট রেডি হয়ে নিচ্ছি। তারপর কুশলের দিকে তাকিয়ে বলল, এই, তুমি যাবে? না, তোমরা যাও। এরকম একটা পরিবেশ বেহালাটা বড্ড টানছে। 5 মিনিটের মধ্যে শ্রুতি তৈরি হয়ে কল্লোলের সাথে বেরিয়ে গেল। এখন একটু ঠান্ডা লাগছে। কালো শালটা ভালো করে জড়িয়ে নিল শ্রুতি। কিছুটা এগোতেই ঝর্ণার আওয়াজ পাওয়া গেল। কল্লোলের দিকে তাকিয়ে শ্রুতি বলল, এই কল্লোলদা, এখানে কি ঝর্ণা আছে? কালকে যাব। আসুন ওই টিলাটায় বসে গিয়ে। কুশল বেহালায় সুর তুলেছে। সত্যি কি একটা যেন জাদু আছে কুশলের হাতে। টিলায় বসে শ্রুতি আর কল্লোল দুজনেই শুনছিল কুশলের বাজনা। শ্রুতি বুঝল গোপন বাক্স খোলার এটাই সঠিক সময়। কল্লোলদা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? বলো না, কি কথা? সেদিন কুশলের বেহালা শুনতে শুনতে ওভাবে চলে গেলে কেন? বলছি বেশ ঠান্ডা লাগছে বুঝলে। তাছাড়া এখানে পাহাড়ি পোকামাকড়ও আছে। চলো তো ভেতরে যাই। এড়িয়ে যেতে চাইছো? থাক না বৌদি, অতীত ঘেটে কী লাভ? বুকে যা জমা রয়েছে বুকেই থাক না। শ্রুতি কল্লোলের আরো কাছে সরে গিয়ে হাতটা আলতো ছুঁয়ে বলল, শহর থেকে এখানে এসে আমাদের এত ভালো লাগে কেন জানো? শহরের গুমট কেটে খোলা প্রকৃতি পাওয়া যায় বলে। আমাকে বলেই দেখো না, বুকের সব জমাট কেটে যাবে। কল্লোল একটু সময় নিল। কুশলের বেহালা সুর তখন ভেসে বেড়াচ্ছে সেখানে। সেই দিকে একটু চেয়ে থেকে বলতে শুরু করলো কল্লোল, জানো বৌদি, এই ডিংলায় আমি প্রথম এসেছিলাম আমার বোন চেতনার সাথে। এই পৃথিবীতে লক্ষ লক্ষ যে পিতৃমাতৃহীন সন্তানরা আছে, আমরাও সেই সংখ্যাটির একজন। চেতনা আমার থেকে 2 বছরের ছোট। বাবা আর মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আমরা দুজনেই দুজনের জন্য ছিলাম। চেতনা দাদা ভাইকে ছাড়া যেন এই জগতে কিছুই বুঝতো না। একদিন কুশল আর আমার একটা কনসার্ট দেখে চেতনা প্রেমে পড়ে গেল কুশলের, বা বলা ভালো কুশলের বেহালার। কল্লোল একটু থামল, বুঝতে চাইল আর বলা ঠিক হবে কিনা। তাই শ্রুতির আগ্রহী চোখের দিকে তাকালো সে। কল্লোলদা, তুমি বলো, ভয় পেও না। আমি জানি কুশল আমায় কতটা ভালোবাসে। এই পৃথিবীতে কোনো কিছুই কুশল আর আমাকে আলাদা করতে পারবে না। কল্লোলের মুখে একটা শুকনো হাসি এসে মিলিয়ে গেল। একটু গুছিয়ে নিয়ে আবারও বলতে শুরু করলো সে। সেদিন ছিল চেতনার জন্মদিন। খুব বড় মুখ করে ওকে বলেছিলাম, কিরে বল, জন্মদিনের গিফটটা কি নিবি? কুশলদাকে দিবি? মানে? আমি কুশলদাকে বড্ড ভালোবেসে ফেলেছি দাদা। জানি না তুই বিশ্বাস করবি কি না। কুশলদা যেখানেই বেহালা বাজাক, আমার মনে হয় আমি যেন শুনতে পাচ্ছি। এক সময় থাকতে পারি না, জানিস, মনে হয় আমি যেন পাগল হয়ে যাব। মনে হয় এক ছুট্টে চলে যাই কুশলদার কাছে, আর তার পায়ের কাছে বসে বাজনা শুনি। কিন্তু কুশলও কি তোকে ভালোবাসে? জানি না রে। ঠিক আছে, আমি কুশলকে এ ব্যাপারে জিজ্ঞেস করে দেখব। আবারও একটু থামল কল্লোল। চারপাশে অন্ধকার ঘন হতে শুরু করলেও আকাশের ফালি চাঁদ চারপাশটাকে আলোকিত করে রেখেছে। ছায়া যেন ঘনীভূত হচ্ছে আরো। কল্লোল একবার সেই ঘন অন্ধকারের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর হয়ে বলল, আমায় আর কিছু বলে দিতে হলো না চেতনাকে। সে নিজেই কয়েকদিন পর বুঝতে পারলো যে কুশল তাকে ভালোবাসে না। অবশ্য কুশলকেও তার জন্য দোষ দেওয়াটা যায় না। তার জগৎ তখন শুধুই বেহালা। তাছাড়া তুমিও তখন ওর জীবনে আসতে শুরু করেছো। চেতনা প্রথমটায় কান্নাকাটি করতো, কিছুটা পাগলামিও দেখা দিল। তাই মন ভালো করার জন্য এই ডিংলাতেই নিয়ে এলাম। কয়েকদিন ধরে এরকমই একটা জায়গা খুঁজছিলাম।
মনে হলো যে এরকম একটা জায়গায় গিয়ে ঠিক ভালো হয়ে যাবে, কিন্তু একদিনের মধ্যেই আমার ভুলটা ভেঙে গেল। দাদা দাদা, ও আবার বাজাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ওকে বন্ধ করতে বল প্লিজ। বলে চেতনা ওর কান দুটো দুহাত দিয়ে চেপে ধরল। সেদিন ওকে সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে এসে শুইয়ে দিলাম। ভাবলাম পরের দিন এখানেই কোনো ডাক্তার দেখাবো, কিন্তু কিন্তু কি? পরের দিন সকালে উঠে আর চেতনাকে পেলাম না। অনেক খোঁজাখুঁজিও করলাম, কিন্তু লাভ কিছুই হলো না। তাই মাঝে মধ্যেই চলে আসি এখানে যদি খোঁজ পাই। শেষবারে এসে আমার মনে হলো যে একটাই উপায় আছে, আর কুশলকে যদি এখানে আনা যায়, যদি ওর বেহালার সুর চেতনাকে ফিরিয়ে আনতে পারে। আর তাই শ্রুতি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পাতায় খসখস শব্দ শোনা গেল। কুশল ভেবে ডাকতে গিয়ে শ্রুতি চিৎকার করে উঠল। কল্লোলদা, কল্লোলদা, দেখো দেখো, আবার ওই লোকটা। কল্লোল লাফিয়ে উঠে পড়েছে, চোট লাগিয়েছে সেই দিকে যেই দিক থেকে শব্দটা পাওয়া গেছে। একটু পরেই ফিরে এসে হাঁপাতে শুরু করলো সে। তারপর বলল, বলছি কাউকেই তো দেখতে পেলাম না, কিন্তু তুমি কার কথা বলছিলে বলো তো? ট্রেনে যে সাধুগোছের লোকটা ছিল, সেই লোকটা। আমি ওর দৃষ্টি চিনি। আমাকে কেমনভাবে দেখছিল, তাকাতেই অদৃশ্য হয়ে গেল। শ্রুতি আর কল্লোল ফিরে আসতেই কুশল জিজ্ঞেস করলো, কিরে, তোদের চোখ মুখগুলো ওরকম লাগছে কেন? আরে শ্রুতি বৌদি কোন এক সাধুকে নাকি দেখেছে ফলো করতে, কিন্তু আমি ভাবছি এই গ্রামে সাধুই বা কে আছে। যাক, কাল খোঁজ নিয়ে দেখবো না হয়। বলছি চল এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে তিনজনেই বেরিয়ে গেল ঝর্ণা দেখতে। সত্যি কি অপূর্ব দৃশ্য! ঝরঝর শব্দে অজস্র জলরাশি আছড়ে পড়ছে পাহাড়ের বুকে। অপরূপ প্রাকৃতিক দৃশ্য যেন ভুলিয়ে দিল রাতের অজানা আতঙ্ককে। কল্লোল শ্রুতির দিকে তাকিয়ে বলল, বৌদি বলছি একটা সেলফি হয়ে যাক। বেশ কয়েকটা ছবি তোলার পর কুশলের দিকে তাকিয়ে কল্লোল বলল, ভাই তোরা একটু দাঁড়া এখানে, আমি ওই ঝোপের ধারে একটুখানি হালকা হয়ে আসি। বলছি কিছু করতে টরতে হলে এখানে করতে পারিস, এখানে খুব একটা কেউ আসে না, আর আমি তো আওয়াজ দিয়েই আসবো। ধর, বেশি খিল্লি মারিস না তো, চল আমিও যাব। দুজনেই ঝোপের দিকে এগিয়ে গেল। শ্রুতি একটা গাছে ঠেস দিয়ে ঝর্ণার ঝরে পড়া দেখতে লাগলো। আর ঠিক তখনই গাছের আড়াল থেকে দুটো বলিষ্ঠ লোমশ হাত চেপে ধরল শ্রুতির মুখ। শ্রুতি কিছু বোঝার আগেই তাকে তুলে নিল কোলে, তারপর জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শ্রুতি চিৎকার করতে চাইল, কিন্তু শক্ত দুটো হাত চেপে ধরেছে তার মুখ। তাই মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ হলো বটে, কিন্তু ঝর্ণার শব্দে সে আওয়াজ যেন চাপা পড়ে গেল। কুশল আর কল্লোল ফিরে এসে দেখল শ্রুতি সেখানে নেই। বহুক্ষণ অপেক্ষা করার পরেও শ্রুতি ফিরল না। কুশলের বুকের ভেতর একটা ধুকপুকুনি শুরু হয়ে গেছে। সে পাগলের মতো ডাক দিতে থাকলো শ্রুতিকে, শ্রুতি, 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 কোথায় তুমি? শ্রুতি বৌদি, শ্রুতি বৌদি। কিন্তু তাদের ডাক শুধু পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে এলো। শ্রুতির দেখা বা সাড়া কিছুই পাওয়া গেল না। কুশল ভয়ে ঘামতে শুরু করেছে। কল্লোলের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি হলো বলতো? কোথায় গেল শ্রুতি? কোনো বিপদে পড়লো না তো? চল এক্ষুনি পুলিশে খবর দিতে হবে, তাছাড়া স্থানীয় লোকেদের কাছ থেকেও খোঁজ খবর নিতে হবে। চল। কুশলের পা যেন ভারী হয়ে গেল। বুকের ভেতরটা হঠাৎ খাঁ খাঁ করে উঠল। কান্নাটা কোনো রকমে সামলে
সে ফিরতে লাগলো কল্লোলের সাথে। দুটো দিন কেটে গেল, জঙ্গল তোলপাড় হলো, পুলিশে খবর হলো, কিন্তু শ্রুতিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রতিদিনের মতো আজও এলো কুশল। কল্লোল এই ঘটনার পর নির্বাক হয়ে গেছে। সে বুঝতে পারছে না এরপর কি খালি হাতে ফিরে যাবে সে। সেটা কি করে সম্ভব? কুশলের দিকে তাকিয়ে দেখল এই দুদিনে চেহারা ভেঙে গেছে তার। চোখে মুখে কান্না আর দুশ্চিন্তার ছাপ। ঝর্ণাটার দিকে তাকিয়ে কল্লোল মনে মনে প্রার্থনা করল, ঈশ্বর, একজন চলে গেছে চিরদিনের মতো, আরেকজনকে যেন হারাতে না হয়। আর তখনই শুনতে পেল কুশলের বেহালার শব্দ। বেহালাটা যেন আর্তনাদ করে উঠছে। এর আগেও কল্লোল কুশলের হাতে বেহালার সুর শুনেছে অনেকবার, কিন্তু আজ মনে হলো সমস্ত কান্না, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা যেন কুশল ঠেলে দিয়েছে বেহালার সুরে। কিন্তু কিছুক্ষণ পরেই কল্লোল চমকে লাফিয়ে উঠল। দেখল শ্রুতির বলা সেই সাধু কোচের লোকটা কুশলের ঠিক পিছনে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সে কুশলকে দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে। চিৎকার করে উঠল সে, কুশল, ওকে ধর, এই দাঁড়াও। এই বলে লোকটার পেছনে দৌড়তে শুরু করলো কল্লোল। কুশল প্রথমটায় হতভম্ব হয়ে গেল, তারপর বেহালাটা হাতে নিয়ে কল্লোলের পিছন পিছন দৌড়ল সে। একটু পরেই তারা দেখতে পেল লাল শালু পরা সেই লোকটাকে। জঙ্গল ভেঙে পালাচ্ছে সে, কিন্তু কল্লোল অতি ক্ষিপ্রতায় লোকটাকে মাটিতে পেরে ফেলল। কুশল আরো অবাক হয়ে দেখল লোকটার গলায় সেই নীলচে রুদ্রাক্ষের মালা। কল্লোল লোকটার বুকের উপর বসে চিৎকার করতে লাগলো, বল শ্রুতি কোথায়, বল, না হলে এক্ষুনি শেষ করে ফেলবো তোকে। লোকটা ওইভাবেই শুয়ে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর সেই হাসি! সে আর নেই, ভয়ঙ্কর ভৈরবী তাকে নিজের কোলে টেনে নিয়েছে। এবার তোদের পালা। কল্লোল লোকটার মুখে প্রচন্ড জোরে একটি ঘুষি মেরে পড়ল। ওই ভৈরবীকে বলিস কোলে চাপার বয়স আর আমার নেই। কল্লোল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লোকটা যেন কোনো এক জাদু বলে কল্লোলকে উল্টে ফেলে দৌড় দিল। কল্লোল দ্রুত নিজেকে সামনে ঝাঁপ দিল তাকে ধরার জন্য। আর তারপর দুজনেই গড়াতে গড়াতে এক অন্ধকার খাদে পড়ে গেল। কুশল শুধু দুটো মানুষের খাদে পড়ে যাওয়ার করুণ চিৎকার শুনতে লাগলো পাথর হয়ে। এবার কি করবে সে? তবু তো কল্লোল ছিল, শ্রুতিকে খোঁজার চেষ্টাও চলছিল। হ্যাঁ, এখন তো সেটাও বন্ধ। সামনে একটা পাথরের ওপর বসে পড়ল সে। কান্না যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তখনই যেন কোনো অস্ফুট মন্ত্রোচ্চারণ কানে এসে লাগলো তার। তড়িৎ বেগে উঠে পড়ল কুশল। এ নিশ্চয়ই ওই সাধুর বলা ভয়ঙ্কর ভৈরবী। দ্রুত সেদিকে এগিয়ে গেল সে। কিছুটা যেতেই দেখতে পেল একটা আগুনের শিখা। মন্ত্রোচ্চারণ আরো স্পষ্ট। কুশল বেহালাটা কাঁধে ফেলে পায়ের গতি বাড়ালো।
কয়েক মিনিট পরেই দেখতে পেল ভয়ঙ্কর ভৈরবীকে। ভৈরবী একটা লাল পাড় শাড়ি পরে চোখ বুজে মন্ত্রোচ্চারণ করে চলেছে। কুশল আরো কাছে এগিয়ে গেল, আর তখনই বুকের ভেতরটা ধরাস করে উঠল তার। এই তো শ্রুতি, এই তো একটা সাদা চাদরে শোয়ানো, গোটা গায়ে অসংখ্য পেরেকের মতো কাঁটা ফোটানো, চোখ থেকে জল ঝরতে থাকলো তার। কিরে, তোর বউয়ের জন্য কাঁদছিস? কিন্তু সে তো এখন আমার। কুশল স্থির দৃষ্টিতে দেখল ভৈরবীকে। এ দৃষ্টি কোথাও যেন দেখেছে সে। যতই ভয়ঙ্কর রূপ ধরুক এ চাহনি, এ চাহনি তার ভীষণ চেনা। হঠাৎই মনে পড়ে গেল কুশলের, এই চাহনি একদিন তাকে বলেছিল, কুশলদা, আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমায় বেহালা শোনাবে আর আমি তোমার পায়ের কাছে বসে শুনবো। সময়ের ভগ্নাংশে পরিকল্পনা করে নিল কুশল। দ্রুত বেহালাটা কাঁধে ফেলে টান দিল ঝড়ে। তার এতদিনের সব শিক্ষা, সব ভালোবাসা ঢেলে দিল তাতে। কিছুক্ষণ পরেই ভৈরবী চিৎকার করে উঠল, বন্ধ কর, বন্ধ কর এই বাজনা, বন্ধ কর। কুশল এক মুহূর্ত কঠিন হাসি হাসল, তারপর চোখ বুজে আবারও শুরু করলো বাজাতে। এবার যেন কুশল পাগল। কিছুক্ষণ পরেই পায়ের কাছে কিছু পড়ার শব্দ হলো। চোখ মেলে সে দেখল ভৈরবী পায়ের কাছে বসে। চোখে সেই ভয়ঙ্কর তেজ আর নেই, তার জায়গায় দু চোখ দিয়ে জল ঝরছে। হাত জোর করে সে বলল, বন্ধ করো কুশলদা, দয়া করে বাজানো বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। আমার 5 বছরের তন্ত্র সাধনা শুধু তোমাকে এখানে টেনে আনার জন্যে। আজ তুমি এসেছো, কিন্তু বেহালার সুর আমি আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে বাজিও না, বন্ধ করো। তাহলে শ্রুতিকে মুক্ত করো, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু তা তো আর সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়? কারণ শ্রুতি আর এ জগতের নয়। কিন্তু আমি শ্রুতিকে না নিয়ে যাব না। আমি আবারও বাজাবো, যতক্ষণ না শ্রুতিকে পাবো এই বেহালা কিন্তু থামবে না। দাঁড়াও কুশলদা, এত বছরের সাধনার বলে আমি শ্রুতিকে তোমার কাছে ফেরত দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমি শ্রুতির জন্য সব শর্ত মানতে রাজি। তুমি আগে আগে যাও, শ্রুতি তোমার পিছনে যাবে। কথা বলতে পারবে তুমি, কিন্তু একবারও পিছন ফিরে তাকাতে পারবে না। যদি একবারও পিছন ফিরে তাকাও, শ্রুতিকে চিরদিনের মতো হারাবে। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, তাহলে এগিয়ে চলো, শ্রুতি তোমার পিছনে যাচ্ছে। কুশল এগিয়ে চলল বেহালাটাকে কাঁধে নিয়ে। যেতে যেতে শুনতে পেল চেতনা ভৈরবী রূপে মন্ত্রপাঠ করে চলেছে। কিছুক্ষণ পরেই মন্ত্রপাঠ বন্ধ হলো। কুশল শুনতে পেল কেউ তার পেছনে আসছে। পাতায় খসখস শব্দ হচ্ছে। কুশল এগিয়ে যেতে যেতে বলল, শ্রুতি, 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 তুমি ঠিক আছো? হ্যাঁ। তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না। আরও বেশ কিছুটা আসার পর পিছনে খসখস শব্দটা বন্ধ হয়ে গেল। কুশল একটু থামল, কান পেতে শুনতে চেষ্টা করল। না, কোনো শব্দ নেই। শ্রুতি! সে ডাক দিল শ্রুতির নাম ধরে, শ্রুতি! কিন্তু শ্রুতি! কোনো উত্তর পেল না। তাহলে কি চেতনা তার সাথে প্রবঞ্চনা করল? শ্রুতি সত্যি আসেনি, এ শুধু তার মন্ত্রতন্ত্রের মায়াজাল। দ্রুত পিছনে ফেলল কুশল, আর তখনই শুনতে পেল শ্রুতির আর্তনাদ।
এ কি করলে কুশল? সব তো শেষ হয়ে গেল। কুশল পাথর হয়ে দেখলো শ্রুতির শরীরটা একটু একটু করে বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর্তনাদ করে ছুটে ধরতে গেল সে, কিন্তু শ্রুতির দেহের চিহ্নটুকুও তখন বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখ বুঝে এলো কুশলের, কিন্তু সেই জ্ঞানহীন অবস্থাতেও সে শুনতে পেল কোনো এক পাগল বেহালার করুণ সুর। সে সুর পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরতে লাগলো গোটা ডিংলা গ্রাম জুড়ে। শুনছিলেন আজকের গল্প ভয়ঙ্কর ভৈরবী ও বেহালার সুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।